সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন পর্বে। ফাগুনের আগুন মাখা ভোরে আমরা আজ পথে নেমেছি। চট্টগ্রাম শহর থেকে আমরা বাসে করে যাচ্ছি উত্তরে, যাচ্ছি এক বিশাল জনসমাগমে, বলা যায় কয়েক লাখ মানুষের সমাগম। উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে এই জনসমাগম বছরের একটি নির্দিষ্ট সময়ে সমবেত হয়। চলুন ঘুরে আসি বিশ্বাসী মানুষের এক অনন্য সম্মিলন থেকে। মুক্তির আশায় যেখানে মানুষজন ছুটছে, এক শক্তির আরাধনায় নত হয়েছে। সনাতন ধর্মে প্রায় ৩৩ লক্ষ দেবদেবীর কথা বলা হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে ব্যাখ্যাতীত অথবা যাকে ব্যাখ্যা করা সবচেয়ে কঠিন, অর্থাৎ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, ঠিক সেরকম একটি চরিত্র বা সেরকম একটি দেবতা হচ্ছে শিব। আমরা একটু লক্ষ্য করলে দেখবেন এই শিব একই সাথে সন্ন্যাসী হয়ে সে বিভিন্ন শ্মশানে ঘুরে বেড়ায়, তার গায়ে ছাই থাকে, গলায় নাগ থাকে। আবার একই সাথে এই শিব একজন আদর্শ স্বামী হিসেবে, অর্ধনারীশ্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বা প্রকাশ করেছেন। একই সাথে এই শিব যেরকম অহংকারীর অহংকার চূর্ণ করেন, ঠিক একই রকমভাবে শিব নিজে কিন্তু কোনো অহংকারী নন। অর্থাৎ শুরুতেই যেটি বলেছিলাম যে একেবারে খুব ব্যাখ্যা করা খুব কঠিন, সেরকম একটি বিষয় বা সেরকম একজন দেবতা শিব। তো আমরা আজকে এসেছি সেই শিবের শক্তির কাছে। এখানে শিব চন্দ্রশেখর হিসেবে পূজিত, এবং অর্থাৎ আমরা এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে, এবং এখানে শিব চতুর্দশীর যে মেলা বা শিব চতুর্দশীর যে জনসমাগম, সেখানে আমরা এসেছি। চলুন দেখে আসি। শিব চতুর্দশীতে চট্টগ্রাম শহর থেকে ঢাকার পথে সীতাকুণ্ডে এই মেলা ও ধর্মীয় আচারকে ঘিরেই সমবেত হয় লাখো মানুষ। সীতাকুণ্ড বাজারের ভেতর দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠে চন্দ্রনাথ মন্দির সহ বিভিন্ন মন্দির দর্শনই এই তীর্থযাত্রার অন্যতম ধর্মীয় অনুষঙ্গ। এই উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসে মেলা। জাতি ধর্ম নির্বিশেষে এই মেলাও এক জমকালো আয়োজন। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার এক দারুণ অভিজ্ঞতা। রেললাইন পেরিয়ে সামনে এগিয়ে গেলে অনেকগুলো মন্দির। একটা জায়গায় থামতে হবে বাঙালি হিন্দুদের অন্যতম শক্তিমান পুরুষ বিবেকানন্দের সামনে। বিবেকানন্দ স্মৃতি পঞ্চবটিতে স্বামীজি বুকে হাত রেখে দাঁড়িয়ে আছেন রিজু। এদিকে মানুষের মিছিল কিন্তু আছেই। একদল উঠছে, একদল নামছে। কেউ কেউ খালি পায়ে কষ্ট করে এই পথ চলছে স্রষ্টার প্রতি অমোঘ ভালোবাসা বুকে নিয়ে। আবাল বৃদ্ধ বনিতা এই জনস্রোতে নিজেকে সমর্পণ করে চন্দ্রনাথ বা মহাদেবের নৈকট্য লাভের আশায়, অথবা এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হয়ে থাকার লোভে, কেউ হয়তো জাগতিক লাভ আর সুখের সন্ধানে। পথ চলতে পেয়ে যাবেন হাজার বছরের গ্রামীণ বাংলা ঐতিহ্যের এই ধরনের উপাদান। ঢাক ঢোল আর কাঁসার আওয়াজের ভোরে হরগৌরী নাচনের শিব আছে। তারপর কুয়াশা ভেদ করে উঁকি দেয় চন্দ্রনাথ পাহাড়। চলুন এবার একটু জেনে নিই এই তীর্থের ইতিহাস। নানা আলোচনা ও গবেষণা আছে। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে দক্ষযজ্ঞে সতী দেহত্যাগের পর শিবের প্রলয় নৃত্যের পীঠস্থান এই চন্দ্রনাথ। সতীর বাম হস্ত পড়েছিল এখানে। এর ভেতর পথের পাশেই পেয়ে যাবেন একটি স্মৃতিস্তম্ভ। 1971 সালে মিত্রবাহিনীর নিহত হিন্দু সেনাদের এখানে সৎকার করা হয়েছিল। মৈত্রী নাম এই স্মৃতিস্তম্ভটির। এদিকে জনস্রোত আরও বাড়ছে। এখানে পথটি পাকা, তাই বেশ সুবিধাজনক। আর পেছনে যে জায়গাটি দেখা যাচ্ছে, এখান থেকে মূলত চন্দ্রনাথ পাহাড়ের শুরু, এবং
সমুদ্রপৃষ্ঠ থেকে এই চন্দ্রনাথ পাহাড়ের যে উচ্চতা সেটি প্রায় 1200 ফুটের মতো। তো আমরা এখন হাঁটছি এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুণ্যার্থী এই পথটি ধরে সেই পাহাড়ের দিকে যাচ্ছে এবং পাহাড়ের দিকেও আমরা হয়তো আস্তে আস্তে অনেকগুলো মন্দির সেখানে দেখা যায়। তো সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ছবির এই ফটকটি হচ্ছে চন্দ্রনাথ ধামের প্রধান ফটক। ইতিহাসের কথা বলছিলাম। কিছু ঐতিহাসিকের মতে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে উপমহাদেশের 5টি স্থানে 5টি শিব মন্দির স্থাপন করেন। তারই একটি এই চন্দ্রনাথ ধাম। আবার কেউ কেউ বলছেন এখানে ভার্গব মুনির আশ্রম ছিল। সত্যযুগে এই আশ্রমে এসেছিলেন শ্রীরামচন্দ্র। সীতাসহ রাম আসবেন, তাদের স্নানের জন্য ভার্গব মুনি কুণ্ড তৈরি করেন। সম্ভবত এই আলোচনা থেকেই সীতাকুণ্ড নামটি এসেছে। এবার লিখিত কিছু দলিল দস্তাবেজ পর্যালোচনা করা যাক। 6ষ্ঠ ও 7ম শতকে এই চট্টগ্রাম অঞ্চল ছিল আরাকান রাজ্যের অধীন। পরের শতাব্দীতে এই শাসনভার চলে যায় মূলত পাল সম্রাট ধর্মপালের হাতে। সোনারগাঁওয়ের সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ 1340 সালের দিকে এই অঞ্চলের দখল নেন। পরে 1538 সালের দিকে বাংলার সুলতানি বংশের শেষ সুলতান গিয়াসউদ্দিন পরাজিত হলে এই অঞ্চল আবারও আরাকানিদের হাতে চলে যায়। আর এই পালাবদলের হাত ধরে ত্রিপুরা রাজা ধনমাণিক্য চেষ্টা করেছিলেন এই মন্দিরটি স্থানান্তরের, কিন্তু পারেননি। যাই হোক, ইতোমধ্যে ভিড় অনেকটা বেড়ে গেছে। প্রায় সবারই হাতে লাঠি। পাহাড়ি পথ উঠতে এই লাঠি বেশ সহায়ক। এই পথ যত সামনে এগুচ্ছে ততটাই রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে। তবে তাড়াহুড়ো করা যাবে না একদমই। ধীরে বিশ্রাম নিয়ে উঠলে ভালো। শিব চতুর্দশীর এই সময় আমরা দেখছি সবুজ পাহাড়ের বুক চিরে অসংখ্য মানুষের স্রোত, যাদের সবার লক্ষ্য পাহাড়ের চূড়ো। শুরুতে মহাদেব বা শিবকে নিয়ে যে আলোচনাটি করছিলাম, ব্যাখ্যাতিক এক শক্তি হিসেবে অথবা দেবতা হিসেবে শিব সনাতনীদের কাছে বেশ আগে থেকেই ধরা দিয়েছেন। অপার ভালোবাসার আখ্যান রচনা করে শিবের হৃদয়ে আসন পেতেছেন মা কালী। পুরুষ ও প্রকৃতির এ যেন এক অপূর্ব সম্মেলন। অন্যদিকে শিবের ক্রোধে পুড়েছেন কামদেব, তার পিনাকে ধ্বংস হয়েছে ত্রিপুরা, তার ত্রিশূলে বিদ্ধ হয়েছে জলন্ধর। আবার শিব শিষ্য ভক্তের এক ডাকেই হাজির হন। ভোলানাথ হয়ে ধরা দেন ভক্তের মনে। রাক্ষস রাজা রাবণকেও ধরা দেন, মহাবীর অর্জুনকেও তিনি ধরা দেন। ছোট্ট গোপ বালকের কাছে তিনি বিরাজ করেন উজ্জয়িনীতে। চন্দ্রনাথে এখনকার পথটি বেশ খারাপ। কিছু স্বেচ্ছাসেবী থাকেন সাহায্য করতে, তাদের সহযোগিতা নিতে পারেন। ফাগুন মাস বলে পথটি রুক্ষ তবে শুকনো। বর্ষাকালে এলে এই পথ আরও অনেক বেশি বিপজ্জনক হয় বটে। ছবিতে সবার হাতে লাঠি দেখে এর ব্যবহারটিও নিশ্চয়ই বুঝে গেছেন। শিব চতুর্দশী উপলক্ষে পথটি কিছুটা সংস্কার করা হলেও বাকি সময় কিন্তু এতটা পরিপাটি বা গুছানো থাকে না এই পথটি। তাই বছরের অন্য কোনো সময় গেলে সাবধান থাকতে হবে। আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের একেবারেই পাদদেশে চলে এসেছি এবং আমার পেছনে যে জায়গাটি, এটি একটি বর্ষাকালে ঝর্ণার মতো থাকে। তবে এখানে এসে দুটো ভাগ হয়ে গেছে। এক ভাগ অর্থাৎ বাম দিকে যে ভাগটা, আমরা সেটা দিয়ে উপরের দিকে উঠবো এবং এটা দিয়ে উঠতে আসলে সহজ, এবং ডান দিকে যেটি সেখানে সিঁড়ি আছে সেটি দিয়ে নামতে সহজ। তো আপনারা যখন এই মূর্তিতে আসবেন অবশ্যই বাম দিকে মন নিলে তাহলে উঠতে সুবিধা হবে। শিবের বিভিন্ন রূপের মধ্যে কাল বা মহাকাল একটি গুরুত্বপূর্ণ এবং উগ্র রূপ। মহাকাল রূপে তিনি কালের অধিপতি। যারা মুক্তি বা পরম মুক্তির অভিলাষী তাদের জন্য এই মাত্রাটি মহাকাল বলে উল্লেখ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারতে সদ্গুরুর কথা আমরা অনেকেই শুনেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন। শিব সম্পর্কে তার অনেকগুলো লেখা আছে। মহাকাল নিয়ে একটি লেখায় তিনি বলছেন, সময় ও স্থান উভয়ের জন্য আমাদের একটি সাধারণ শব্দ আছে। আমরা তাকে বলি কাল। কাল মানে সময় এবং কাল মানে শূন্যতা, আর শূন্যতা মানে স্থান। সময় ও স্থান উভয়ের জন্য একই শব্দ ব্যবহার করা হয়, কারণ স্থান সময়ের দ্বারা সৃষ্টি। যদি সময় না থাকে তবে স্থানও আর থাকবে না। পথ চলতে আমরা এখন সবচেয়ে কঠিন জায়গাটিতে আছি। একপাশে গভীর খাদ, তাই বেশ
সতর্ক থাকা জরুরি। আগে বলেছি, মানুষের স্রোত কিন্তু আছেই। এই যে মহাকালের কাছে পরম মুক্তির আশা, সেই আশায় কালের সাথেই ধাবমান এই জনস্রোত। সদ্গুরুর মতে অস্তিত্বের চক্রাকার প্রকৃতি অতিক্রম করা মানেই জীবনের পুনরাবৃত্তিকে অতিক্রম করা। আপনি যদি পুনরাবৃত্তির ধাপগুলো অতিক্রম করেন, তবে জীবনে আসবে বৈরাগ্য। এর মাঝে আপনি বলা যায় যে অনেকটাই স্বচ্ছ হয়ে উঠবেন। কঠিন এই পথ বেয়ে উপরে উঠতে একসময় দেখা যাবে চন্দ্রনাথের চূড়া। সবুজ পাতার ভেতর দিয়ে মাথা তুলে দাঁড়াবে লালচে আভায় জড়ানো মন্দির। এর ভেতরে আপনি পৌঁছে যাবেন বিরূপাক্ষ মন্দিরে। বিরূপাক্ষ অর্থ কি? বিরূপাক্ষ অর্থ শিব। এই মন্দিরের পূজিত দেবতাও শিব। দক্ষিণ ভারতের কর্ণাটকে একটি বিরূপাক্ষ মন্দিরের কথা আমরা ইন্টারনেটে দেখেছি। মূলত সেই মন্দিরটি 7ম শতক থেকেই সেখানে ছিল। 14 শতকে বিজয়নগরের রাজত্বকালে স্থানীয় শিল্প ও সংস্কৃতির অংশ ছিল বা কেন্দ্রবিন্দু ছিল কর্ণাটকের সেই বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ থেকে আরও অন্তত 150 ফুট উঁচুতে চন্দ্রনাথ পাহাড়। এখানেও পথ কিছুটা কষ্টকর। মাটির সিঁড়ি থাকলেও উঠাটা বেশ ঝুঁকির, তাই সতর্ক থাকতে হবে। আর হাতে লাঠি তো আছেই। পাহাড়ের কিনারা বেয়ে অথবা তড়িঘড়ি করে ওঠার চিন্তা বাদ দিতে হবে। এইভাবে প্রায় বিরূপাক্ষ মন্দির থেকে আপনি, যদি যানজট না থাকে, মানুষের জট না থাকে, তাহলে অন্তত 20 মিনিট চললে পৌঁছে যাবেন চন্দ্রনাথ ধামে বা চন্দ্রনাথ মন্দিরে অথবা চন্দ্রনাথ পাহাড়ের শিখরে। ভিড় দেখেই বুঝতে পারছেন শিব চতুর্দশীতে এই মন্দির কতটা কষ্টকর বা এই মন্দিরে প্রবেশ করা কতটা কঠিন। তবে আয়োজকরা চাইলে দর্শকদের বা এই শৃঙ্খলাটি একটু আনতে পারে। এই মন্দির থেকে, পাহাড়ের চূড়া থেকে আমরা এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হই। দূরে সীতাকুণ্ডের জনপদ, বঙ্গোপসাগর, আর পাশেই বিরূপাক্ষ মন্দির। এইটি আসলে এক অপূর্ব দৃশ্য। আর চন্দ্রনাথ পাহাড় থেকে আপনি এরপরে নামার যে বিষয়টি, সেটি তুলনামূলক কিছুটা সহজ, কারণ এই ক্ষেত্রে এখন আমরা যে পথ দিয়ে নামার কথা বলছিলাম তাতে পাকা রাস্তা আছে। পাকা রাস্তা বা সিঁড়ি দিয়ে আপনি আসলে বেশ সহজেই নামতে পারবেন। নামার সময় আমরা একটি বিকল্প পথ ব্যবহার করেছি, সেটি সীতাকুণ্ডের ইকো পার্কের ভেতর দিয়ে, এবং সেখানে গাড়ি চলাচলের সুযোগ আছে, অর্থাৎ সিএনজি অটোরিকশা এবং চাঁদের গাড়ি সেখানে চলে। তো এই পথ দিয়ে আপনি আসলে একেবারে সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলে আসতে পারবেন। তবে এখানে শিব চতুর্দশীতে মানুষের ভিড় দেখে খরচ অর্থাৎ ভাড়া বেশ খানিকটা বেশি। অন্য সময় আসলে এখানে হয়তো দরদাম করে খরচটা ঠিক করা যায়। ভালো থাকবেন সবাই।